শাহজাহান এত বড় বাড়ি করেছে যে তাজমহলকেও হার মানিয়ে দেবে। কারখানা করবে কে? সৌরভ গঙ্গোপাধ্যায়। যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সে করবে শিল্প। তো শাহজাহান খোলা সব মনে যেন বাচ্চা যাচ্ছে, আর এই পুলিশগুলো মনে হচ্ছে যেন সব ওর বাহিনী, সিকিউরিটি। ও কোর্টে ওঠার সময় বি চিহ্ন দেখাচ্ছে, বি। এই শাহজাহানের তদন্তে যখন ইডি সিবিআই গেল, কেন্দ্রীয় সংস্থা গায়ে হাত দিয়ে দিল, গায়ে হাত দিয়ে দিল। সৌরভ গাঙ্গুলি হচ্ছে একটা ধান্দাবাজ, সৌরভ গাঙ্গুলি একটা চিটিংবাজ, সৌরভ গাঙ্গুলি তার বাড়ির যে সমস্ত কাজ করে তাদের সাথে চিটিংবাজি করেছে। শাহজাহান শেখের জামিন ছিল, জামিন মামলা ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে জামিন কিন্তু খারিজ করে দেওয়া হলো। আগামী 6ই ফেব্রুয়ারি সেই তারিখ দেওয়া হচ্ছে জামিন মামলার। আদেও কি পাবে শাহজাহান শেখ জামিন, কি মনে হচ্ছে? দেখুন, এই সমস্ত কুখ্যাত মালগুলো যদি জামিন পায়, আমার আদালত থেকেই জামিন পাবে, যেদিন হোক একদিন না একদিন তো জামিন পাবেই। কিন্তু এরা যতদিন জেলে থাকবে ততদিন সন্দেশখালির মানুষেরা শান্তিতে থাকবে। এরা যেমন বনের বাঘকে খাঁচায় বন্দি রাখলে এলাকাটা শান্ত থাকে, বাঘকে ছেড়ে দিলে যাকে তাকে কামড়াতে যায়, বাঘকে জনমানুষে ছেড়ে দিলে সে মানুষকে হামলাতে যায়। এই সমস্ত বন্য পশুর মতো এই সমস্ত মানুষগুলো খোলা আকাশের নিচে এলেই এরা বন্য প্রাণীর মতো, কারণ বন্য প্রাণী এই কারণে বলছি, ওদেরই নেতা ফিরহাদ হাকিম বলতো বাঘ, কাকে? অনুব্রতকে বলতো বাঘ, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। তা এরাই মানুষকে নামকে বন্য প্রাণীর নামের সাথে তুলনা করে। তা এই সমস্ত বন্য প্রাণী যারা আছে, শাহজাহান নামক এই শাহজাহান এককালে বামপন্থের আমলে টেকারে কন্ট্রাক্টারি করতো, টিকিট 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 করে বেড়াতো। সেই শাহজাহান যখন বামপন্থ চলে গেল, এরা সিপিএম করতো, সব সিপিএমের মাল, এরা সিপিএম করতো। যখন বামপন্থ ছেড়ে চলে গেল, টকাং করে কাতলা মাছের মতো লাফ মারলো, লাফ মেরে তৃণমূলে লাফ মেরে এরা তৃণমূলের সম্পদ হয়ে গেল। পঞ্চায়েত সমিতিতে দাঁড়ালো, কর্মাধ্যক্ষ হলো, জিতলো এবং কর্মাধ্যক্ষ হলো। কিসের কর্মাধ্যক্ষ? মৎস্য দপ্তরের। মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হয়ে এলাকায় মানে জমি হরণকারী ত্রাস হয়ে গেল, এবং এত বিশাল বাড়ি তৈরি করলো যে শাহজাহান তো শাহজাহান বাদশার মতো বাড়ি করলো। আমার হাইকোর্ট তো কতালা, এ তো পুরনো বিল্ডিং। শাহজাহান এত বড় বাড়ি করেছে যে তাজমহলকেও হার মানিয়ে দেবে, এত বড়। সেই বাড়িতে একটা পার্টি অফিস করেছিল তৃণমূলের, এবং শাহজাহান বাহিনী দিনের বেলায় বেরোতো। ওই এলাকাতে কে সুন্দরী মেয়ে আছে, কে সুন্দরী বউ আছে, রাত্রিবেলায় ডাক পড়তো সেই মেয়েদের, সেই মেয়েদের, সুন্দরী মেয়েদের। অর্থাৎ বলে দিত, শাহজাহান বলে দিত ওর বাহিনীকে, চিকন চাকন ডাগুর ডাগুর চায়। আহা, তৃণমূলের কি ভাষা! সেই চিকন চাকুন ডাগুর ডুগুর মেয়েদের রাত 12টায় পিটে করার নাম করে তাদের প্রতি অত্যাচার হতো, কিন্তু তারা মুখ খুলতে পারেনি। শাহজাহান বাহিনীর ভয়ে মুখ খুলতে পারেনি। মুখ খুলল কখন? এই শাহজাহান বাহিনীর কতটা অত্যাচার, এই শাহজাহানের কতটা অত্যাচার। এই শাহজাহানের তদন্তে যখন ইডি সিবিআই গেল, কেন্দ্রীয় সংস্থা গায়ে হাত দিয়ে দিল, গায়ে হাত দিয়ে দিল। অবশেষে যখন গ্রেপ্তার করলো কলকাতার মানে বেঙ্গল পুলিশ, ওকে কোর্টে নিয়ে যাচ্ছে। ও কি করছে? কোর্টে যখন উঠছে, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ, সামনে পুলিশ, অর্থাৎ আসামিকে পুলিশ নিয়ে যাচ্ছে গার্ড করে। আসামিকে কোমরে দড়ি দিয়ে নাহলে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, কিন্তু শাহজাহান খোলা, সব মনে যেন বাদশা যাচ্ছে,
আর এই পুলিশগুলো মনে হচ্ছে যেন সব ওর বাহিনী সিকিউরিটি। ও কোর্টে ওঠার সময় ভি চিহ্ন দেখাচ্ছে, ভি। ওই শাহজাহান ইডি সিবিআই যখন হেফাজতে নিয়ে নিল, পাঁটির বাচ্চা হয়ে গেল, এখন বিড়ালের মতো ম্যাও করছে। তাই তার জামিন আজকে নাকচ হয়েছে। বসিরহাটের মানুষ, সন্দেরখালির মানুষ এতে আশ্বস্ত হচ্ছে। তারা ভগবানের কাছে প্রার্থনা করছে এরকম শাহজাহান যেন জেলখানাতেই পচে মরে। ফিরহাদ হাকিম গতকাল মন্তব্য করেছেন যে বিএসএফরাও মানে মন্তব্য করেছেন যে মন্তব্যের জেরে কিছুটা উত্তপ্ত হতে পারে। আর বাংলাদেশ ভারতের যে একবারে সীমান্তবর্তী এলাকাতে সেখানে বিএসএফের তরফ থেকে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে বলে দাবি করছেন ফিরহাদ হাকিম। এবং এই মন্তব্যের জেরে কি কোথাও গিয়ে ভারত বিদ্বেষী মন্তব্য করা হচ্ছে, কি মনে করছেন একজন আইনজীবী হিসেবে? কে বলছে? ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম, যার মেয়ে রাস্তায় বেরোলে বলে আমাকে বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে। যে লোকটা একটা চেয়ারে, সাংবিধানিক চেয়ারে বসে আছে, কলকাতার মেয়র, যে চেয়ারে বসে সে বিরোধী দলের প্রার্থী, এমপি প্রার্থী রেখা পাত্রকে মাল বলে, যে লোকটি ওই চেয়ারে বসে বলে দাওতে ইসলাম, যে লোকটা বলে যে গার্ডেন রিচ মিনি পাকিস্তান, যে লোকটা বলে যে মুসলমানরা আজকে 30% আছে, আল্লাহর রহমত হলে আমরা 70% হব, সেই লোকটা নট করো ফিরহাদ হাকিম। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার মতো লোক যে ওই চেয়ারে বসেছে, যে চেয়ারে বসেছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, যে চেয়ারে বসেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন, যে চেয়ারে বসেছিল আমার কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন, যে চেয়ারে বসেছিল সুব্রত মুখার্জি, সেই চেয়ারে বসে আজকে তুমি যে ভাষাগুলো বলছো, এই চেয়ারের কলঙ্ক। আজকে কলকাতাবাসীর মাথা হেট করে দিয়েছো তুমি। আজকে তুমি উস্কানিমূলক কথা বিএসএফের কাছে শিখছো। আজকে যে জায়গাগুলো নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে ফাঁকা ল্যান্ডগুলো রয়েছে, যেগুলো কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে বারবার বলছে, একবার না, দুবার না, তিনবার না, 13টা চিঠি দিয়েছে যে তোমরা রাজ্য সরকার জায়গা দেবে, কেন্দ্র সরকার ওটা ব্যারিকেড দেবে, অর্থাৎ ওটাতে কাঁটা তারের বেড়া দেবে। সেই বেড়া দিতে দিচ্ছে না, জায়গা দিচ্ছে না। বলো, তুমি তো রাজ্য সরকারের অঙ্গ একটা, বলো তোমার দিদিকে কেন দিচ্ছ না? 26 সালে মুসলমান ভোট চাই, তাই আজকে উস্কানিমূলক কথাবার্তা ওরা বলছো তো তুমি সাংবিধানিক চেয়ারে বসে থেকে তুমি যেভাবে কথা বলছো, তাতে বাংলার লজ্জা, কলকাতাবাসীর লজ্জা, এবং তোমাকে মুসলমান বলতে আমার লজ্জা করছে। সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় রাজ্যের তরফ থেকে জমি দেওয়া হয়েছে, যে 750 একর জমি, যে জমি প্রয়াগ গ্রুপকে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে তারা চিটফান্ড গ্রুপ করার জন্য তাদের জমি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং পরবর্তীতে দেখালো সৌরভ গাঙ্গুলি গতকালই শুনানি হয়, সেখানে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলিকে যে 1 টাকায় জমি তার ইস্পাত কারখানা করা, সেটি এখন 20 বাও চলে। কি বলবেন? দেখুন, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার হিসাবে ওকে নমস্য ব্যক্তি, কিন্তু সৌরভ গাঙ্গুলি হচ্ছে একটা ধান্দাবাজ, সৌরভ গাঙ্গুলি একটা চিটিংবাজ, সৌরভ গাঙ্গুলি তার বাড়ির যে সমস্ত কাজ করে তাদের সাথে চিটিংবাজি করেছে। নট করো সৌরভ গাঙ্গুলি। আমি হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, জবাব তোমাকে দিতে হবে। তুমি বামফ্রন্টের আমলে সুভাষ চক্রবর্তীর সাথে হাত মিলিয়ে জনগণের স্বার্থে তুমি বামফ্রন্টের কাছ থেকে সল্টলেকের মতো জায়গায় তুমি বিশাল জায়গা নিলে। কি করবে না, ক্রিকেট একাডেমি করব। তাতে কি হবে, বাংলার উদীয়মান ক্রিকেটারদের আমি প্রশিক্ষণ দেবো,
তারা বাংলার হয়ে খেলবে, তারা ভারতবর্ষের হয়ে খেলবে। বামপন্থের কাছ থেকে জমি নেওয়া হয়ে গেল, আজও ক্রিকেট একাডেমি করতে পারেনি। জবাব তোমাকে দিতে হবে, কোথায় গেল সেই ক্রিকেট একাডেমি? কোথায় গেল? তুমি তো জনগণের টাকা, জনগণের জায়গা নিয়ে একবার করে বসে আছো। হ্যাঁ, তোমার বিবির কি নাচা কোদার দোকান হয়েছে নাকি ওটা? এই সৌরভ গাঙ্গুলি হয়ে গেল বামপন্থের সাথে। তারপরে আবার কি করলো এই সৌরভ গাঙ্গুলি? পাল্টু মাল, এ কিন্তু পাল্টি খায়, যেখানে যেমন সেখানে তেমন। এই লোকটি আবার মাঝখানে কি করলো? মাঝখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির অমিত শাহকে দুপুরবেলায় লাঞ্চে ডাকলো বাড়িতে, ভালো করে মুন্ডা মিঠাই ইত্যাদি খাওয়ালো, খাইয়ে ক্রিকেট একাডেমির সভাপতি হয়ে গেল। যেই সভাপতির মেয়াদটা শেষ হয়ে গেল, পিরিচ চটকে গেল বিজেপির সাথে। তারপরে এখন মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার পা চাটছে এই মমতা ব্যানার্জি, যে সিঙ্গুরের ডিনামাইট দিয়ে তৈরি করা কারখানা ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপর থেকে একটা শিল্পপতি বাংলায় আসে না, একটা শিল্পপতি আসে না। এই মমতা ব্যানার্জি কদিন আগে বিদেশে যাচ্ছে, সঙ্গে বিশাল বাহিনী, ওই চিটিংবাজটাও ছিল সঙ্গে, যে মমতাকে প্রথম চোর বলেছিল, পিজেন ভ্যান বাজিয়ে, যে বলেছিল কালীঘাটে সব টাকা আছে সারদার না আদার, যে নাকি বিভিন্ন ইউটিউবারদের বিরুদ্ধে কেস করে। কুণাল ঘোষ, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, আর জনগণ নাম রেখেছে। বিদেশে গেল, কার টাকায় গেল? আপনার আমার জনগণের টাকায়। যখন বন্দরে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, দিদি দিদি দিদি, বলে কি? বলে কোথায় যাচ্ছেন? বলো শিল্প ধরতে যাচ্ছি। বিদেশে শিল্প আনতে গেল, বিদেশে গিয়ে নাচা কোদা গোনা অনেক কিছু হলো, একটা শিল্পপতি পেল না। অবশেষে ওর বাড়ির কানাচে, ওরও বাড়ি দক্ষিণ কলকাতা, সৌরভেরও বাড়ি দক্ষিণ কলকাতা, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওই বিদেশের মাটি থেকে বলছে শালবনীতে কারখানা করবে কে? সৌরভ গঙ্গোপাধ্যায়। যারাকে চায়ের দোকান করার ক্ষমতা নেই, সে করবে শিল্প। আজকে এ সবটাই মমতা বুবুর, মমতা খালার, মমতা আপার নটঙ্কি চলছে। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ও ওতে নটঙ্কিতে দেন শিল্প করবো বলে নাচানাচি করছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।